আমি তো এখনো আশাবাদী। অনেকে বলছেন যে নির্বাচন হবে কি হবে না। আমি মনে করি নির্বাচন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, কিন্তু নির্বাচনটা যে সুন্দর বা আশাবাদী হওয়ার মতো হওয়া, সেটা হবে না বলে মনে হচ্ছে আমার কাছে। এই আশঙ্কাটা আপনার কেন? এই আশঙ্কা আমার সবসময় ছিল। আমি আপনাকে আগেও বলেছি মজিদ ভাই, আপনার আগের শোতে। জি। এটা এই জন্যই ছিল কয়েকটা কারণে। একটা হচ্ছে প্রধানত এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা। সরকার যে কথা বলে দৃঢ়ভাবে বলে না, শুধু বলে উল্লাস মুখর, আনন্দ উল্লাস। এগুলো আনন্দ উল্লাস করার অবস্থায় আমরা নাই আসলে। আমাদের মিনিমাম জায়গা যেটা, সেটা হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধ রেখে জয় পরাজয় সবাই মেনে নিবে, এটার ভিত্তিতে একটা নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু সবাই ভোট দিতে পারবে। আমরা যে আশঙ্কাটা বারবার করছিলাম যে আওয়ামী লীগকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, আওয়ামী লীগ এই নির্বাচনের জন্য একটা বড় থ্রেট। এখন বিএনপি, জামাত বা এনসিপি, এই ত্রিশঙ্কু ঝগড়াঝাটি এবং অন্যান্যরাও, যদি অন্যান্য যারা সামাজিক শক্তি আছে, বিএনপির একটা সামাজিক শক্তি বলয় আছে, জামাতের একটা সামাজিক শক্তি বলয় আছে, এনসিপির একটা আছে, আমরা অন্যান্য যারা রাজনৈতিক দল আছি তাদের নানা রকমের আছে, বাম ডান নানা বিভাজন আছে। সব মিলিয়ে মৌলিক জায়গায় যদি আমরা কনসেন্ট্রেটেড না করি, আওয়ামী লীগ কী চায় আসলে এবং কী চাওয়া উচিত, আওয়ামী লীগের যে ধ্বংসাত্মক রূপ বা চরিত্র, আমি আওয়ামী লীগের বলবো না, আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যে শেখ হাসিনার যে ধ্বংসাত্মক রূপ, তার ধ্বংসাত্মক রূপে তো কোনো পরিবর্তন আসে নাই। উনি এখনও ধ্বংসাত্মক রূপেই আছেন। তো এই ধ্বংসাত্মক রূপ থেকে ওনাকে, মানে তার এই ধ্বংসাত্মক রূপকে তো আপনি ফিরাতে পারবেন না, এমন কোনো ওষুধ নাই যে তাকে আপনি ফিরাবেন। 2 নম্বর হচ্ছে যে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা দিয়ে তাকে হারাতে পেরেছেন সেটা হচ্ছে ঐক্য। আমরা ঐক্যবদ্ধ থাকব। ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদী চরিত্রের ব্যাপারে আমরা আপোষহীন থাকবো। এই জায়গায় থাকা, সেই জায়গায় আমরা থাকতে পারিনি এবং পারার আমি আর লক্ষণও দেখছি না। অনেক চেষ্টা আমরা বলছি করার জন্য। এখন যদি এমন হতো যে সরকার সকলের সহযোগিতা নিয়ে একটা জায়গায় এসে দাঁড়াতো, আমি অবাক হয়ে যাই কেন প্রফেসর ইউনূস একসাথে এই দলগুলোকে নিয়ে আমেরিকায় যান, সবসময় ডেকে বিভিন্ন বসেন, 5-7 মিনিট কথা বলে ছবি তুলে মানে মিডিয়ায় দেওয়া হয়। একসাথে বলে কেন বলে না যে আপনারা আচ্ছা একসাথেই তো ছিলেন, আপনারা একে অপরের বিরুদ্ধে কিছুদিন অন্তত, আমার রেজিমটা, আমার অনুরোধ যে আপনারা একে অপরের বিরুদ্ধে কথা না বলে আপনারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, আপনারা রাষ্ট্রের নির্বাচনটা সুন্দরভাবে করার বিষয়ে কথা বলেন। এটা অনেকে সন্দেহ করে যে সরকারের আসলে ইচ্ছা আছে কিনা। আমি সরকারের ইচ্ছার জায়গায় প্রশ্ন তুলতে চাই না, কারণ আমি বলি যে ওনারা থাকলেই বা কী করবেন। যারা এই 2 বছরে এতটুকু করতে পারেন না, ওনারা আরও 20 বছর থাকলেও খুব বেশি যে বড় কিছু করতে পারবেন তা না। কারণ এই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার জায়গায় ওনারা মানে ফেল করে যাচ্ছেন। আমি তারপরেও সরকারকে শুধু সাধুবাদ দিয়ে এই জায়গায় যে এই রকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই দেশ চালানো একটু কঠিন। কারণ এইরকম পরিস্থিতিতে গৃহযুদ্ধ হয়, এরকম পরিস্থিতিতে আরও ব্লাডশেড হয়, এরকম পরিস্থিতিতে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে, এরকম পরিস্থিতিতে আপনার দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনীতি ভেঙে পড়ে। এই জায়গায় তো কিছুটা হলেও আমরা একটু বেটার জায়গায় আছি। তো এখন আপনি যে কথাটা বলছেন যে অন্তর্বর্তী প্রশাসনের কিছু রদবদলের কথা শুনছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে রদবদল করে এখানে খুব বেশি চেঞ্জ কিছু আনতে পারবে। আমি সেদিন একটা কথা বলেছিলাম যে এই সরকার যদি ধরেন বলল যে আমরা পারছি না, সারেন্ডার করে, তাহলে তো আমাদের কাছে কোনো সমাধান নাই। রাষ্ট্রটা যেভাবে ক্ষতিগ্রস্ত জায়গায় আছে এটা আর ক্ষতিগ্রস্ত হবে। আর এই সরকার যদি এটা না করে আঁকড়ে থাকে যে ঠিক আছে আমরা থাকলাম, কিন্তু নিজেদের নীতি এবং নিজেদের কর্মক্ষমতার কোনো পরিবর্তন না ঘটায়, তাইলে রাষ্ট্রেরও ক্ষতি, ওনাদেরও ক্ষতি, ওনাদেরও কিন্তু একটা ভয়ানক পরিণতির দিকে যেতে হবে না হলে। তাইলে সমাধানটা কোথায়? হ্যাঁ, সমাধানটা হচ্ছে ওই যে বললাম, ওনারা উপলব্ধি করুক যে ঠিক আছে আমরা থাকবো। কিন্তু এটা খুব সহজ, মানে আপনি যদি বলেন যে মানে আমার প্রস্তাব হচ্ছে উপদেষ্টা পরিষদে একটা ম্যাসিভ চেঞ্জ আনা দরকার। এবং ওই যে ক্রিকেট খেলা যেরকম করে, খেলা যখন খুব তুঙ্গে চলে যায়, খেলা যখন পরপর উইকেট পড়ে, তখন কোচ এসে জিজ্ঞেস করে এরপরে কে নামতে পারবেন, মানে অর্ডার আর মানে না, তো এই সময়ে কে ব্যাটিং করতে পারবেন, তখন যে ব্যাটসম্যান হাত তোলে তাকেই নামিয়ে দেওয়া হয়। এখানে এখন বলতে হবে যে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অন্যান্য জায়গায় যে জায়গাগুলো আছে সেগুলোতে কারা কারা এখন রাষ্ট্রটাকে ধরে রাখতে পারবেন, এই জায়গাটা নিতে হবে। সেরকম লোকদের 5-7 জনকে আমি মনে করি উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা যেতে পারে। 2 নম্বর হচ্ছে
নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? মানে কোনো আওয়াজ, কোনো ঝংকার, কোনো আওয়াজ তো নাই, কোনো মানে এটাকে কি বলে, স্পন্দনও তো নাই। অথচ বলা হচ্ছে যে 3 স্তরে নিরাপত্তা হবে, এটা হবে, সেটা হবে। অস্ত্র উদ্ধার হয় নাই, অস্ত্র দিয়ে এখনো মানুষ মারা হচ্ছে। সেদিন খুলনাতেও অস্ত্র ব্যবহার হয়েছে, ঢাকায় ব্যবহার হয়েছে। আজকে এখন আমি দেখলাম হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে ভয়ানক সংঘর্ষ হয়েছে, 5 জন মারা গেছে এবং হয়তো আরও মারা যাবে। তা আপনার এই যে অস্ত্র ব্যবহার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গোয়েন্দা সংস্থার কোনো তৎপরতা নাই, পুলিশ বলছে, আজকে আইজি সাহেব বললেন যে পুলিশের সক্ষমতা আছে নির্বাচন করার, কোনো অসুবিধা নাই। আমাদের এই আশঙ্কা মানে এটা না যে আমরা বলছি যে সম্ভব না। আমার কথা হচ্ছে ইমপ্রুভ করেন। কালকেই একটা ভাষণ দিয়ে বলুক যে আজকে থেকে পরবর্তী দিন আর আগের মতো থাকবে না। এরকম কোনো আশাবাদিতা না হলে নির্বাচন যেটা হবে সেটা আরও দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। একবার যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচন নিয়ে যদি প্রথম দিন থেকেই কথা ওঠে যে এই নির্বাচন মানি না, এই নির্বাচনে এত ভোট হয়েছে, এত ডাকাতি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, সরকার যতগুলো বলছে যে শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেটা যদি করতে না পারেন তাহলে কোনো লাভ নাই। এই যে ওসমান হাদির হত্যার এই দায়টা আমরা বহন করতে পারছি না। প্রথম আলো ডেইলি স্টারের আগুন পুড়িয়ে দেওয়ার এই দৃশ্যটা আমরা বহন করতে পারছি না, কারণ এটা একেবারে আমাদের চোখের সামনে হয়েছে। আমাদের ওসমান হাদিকে সে জীবনের ঝুঁকির মধ্যে ছিল, আমরা অনেকে এখন ঝুঁকির মধ্যে আছি। এখন যেটা বলা হচ্ছে আজকে, মানে আমরা কেউ বলতে পারবো না আমরা ঝুঁকির বাইরে আছি। যিনি ঝুঁকির বাইরে আছেন উনি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন, কারণ সে তো একদম ফ্রি আছেন। তাকে তো যে কোনো সময়, এখন তো একটা লাশ হলেই যথেষ্ট। এখন তো একটা ঢাকা শহরে একটা দুটা মানে প্যানিক তৈরি করতে পারলেই যথেষ্ট। তো সেজন্য বলছি যে এইটা গুরুত্বটা উপলব্ধি করতে হবে সবাইকে, রাজনৈতিক দলগুলোকে, এবং রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করানোর ক্ষমতা আছে সরকারের। কারণ প্রফেসর ইউনূসের এখনও সেই গ্রহণযোগ্যতাটা আছে, উনি ডাকলে সবাই এখনো আসছেন। কারণ এখন দেখবেন বিএনপি ডাকলে জামাত যায় না, জামাত ডাকলে বিএনপি যায় না, এক ধরনের মানে বিভেদ কিছুটা তৈরি হয়ে গেছে। আমি সেদিন একটা উদ্যোগ নিয়েছিলাম যে ওই মানে হাদির মৃত্যুর ঘটনার পরের দিন আমরা বলেছিলাম যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, সকল রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা একটা বলি যে না, আমরা একতাবদ্ধ আছি, এখানে আমরা এগুলো করতে দেবো না। পর আমি দেখলাম যে না, বিএনপি জামাত একসাথে আসতে রাজি হন নাই, ওনারা এক জায়গায় দাঁড়াতে রাজি হন নাই। তো এনিওয়ে, এই জায়গায় সরকারের উদ্যোগ নেওয়া দরকার। সরকারের উচিত একটা পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে দাঁড়িয়ে একটা একেবারে নতুন করে স্টার্ট করা, যে ভাই আমরা নির্বাচনটা সুন্দর মতো করবো। নির্বাচনের ব্যাপারে আমি দেখছি এখন সব দলই আন্তরিক, সবাই নেমে পড়েছে নির্বাচনে। আর দেখেন নির্বাচনে আছে মাত্র 29 তারিখে লাস্ট ডেট আমাদের মনোনয়ন দেওয়ার, কিন্তু আমরা তো এখনো রাজনীতি নিয়েই অস্থিরতায় আছি। আমাদেরকে এখনো প্রতিবাদ মিছিল করতে হচ্ছে। আমি কালকে আমার এলাকায় যাব একটা প্রতিবাদ সমাবেশ করার জন্য। নির্বাচন সমাবেশ কখন করব? নির্বাচনী মানে কার্যক্রমই বা কখন করব? বসতেই পারছি না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে মানে সরকারের মানে এই আস্থাটা ফিরিয়ে আনা খুব দরকার। অনেক ধন্যবাদ।